Assalamu alaikum, dear students. For you all, I'm fine and fantastic by the grace of Almighty Allah. Dear students, what lessons will you learn today? Simple compound complex. Simple compound complex. Okay, fine. Let's get started. সর্বপ্রথম আমরা জানবো সেন্টেন্স কাকে বলে। কতগুলো ওয়ার্ড নিয়ম অনুসারে পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। সেন্টেন্সকে দুটা ভাগে ভাগ করা যায়। একটা হলো অর্থগত দিক থেকে সেন্টেন্স 5 প্রকার, আর একটা হলো গঠনগত দিক থেকে সেন্টেন্স 3 প্রকার। তো আজকে আমরা গঠনগত দিক থেকে সেন্টেন্স 3 প্রকার এটা আলোচনা করব। আশা করি আজকের আলোচনা থেকে 3 প্রকারের সেন্টেন্স সম্পর্কে বা এটার পরিবর্তন সম্পর্কে তোমাদের ধারণাটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, আসো। গঠনগত দিক থেকে সেন্টেন্সকে 3টা ভাগে ভাগ করা হয়েছে: সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স। প্রথমে আমরা জেনে নিই সিম্পল সেন্টেন্স কাকে বলে। যে সেন্টেন্সে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। এরপর আসতেছে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে। যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ ও একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। কি বলছি? যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ ও একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। তোমার সাবঅর্ডিনেট ক্লজ এটা চিনব কিভাবে? সাবঅর্ডিনেট ক্লজ চিনব, সাবঅর্ডিনেট ক্লজের আগে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। সাবঅর্ডিনেট ক্লজের আগে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? ইফ, আনলেস, সিন্স, অ্যাজ, হোয়েন, দো, অলদো, এর অনেকগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে। এগুলো যে ক্লজের আগে থাকবে ওই ক্লজটাই হলো সাবঅর্ডিনেট ক্লজ। আর মনে রাখবে, কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ যদি আগে থাকে অর্থাৎ তাকে শুরুতে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজের পরে একটা কমা দিতে হয়, তারপরে আসবে প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, এরপরে আসো কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে। যে সেন্টেন্সে দুটি প্রিন্সিপাল ক্লজ থাকে। কয়টি প্রিন্সিপাল ক্লজ? দুটি প্রিন্সিপাল ক্লজ থাকে এবং সেগুলো অ্যান্ড, বাট, অর ইত্যাদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে। কথা ক্লিয়ার? সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের প্রাথমিক ধারণাটা আমরা পেয়ে গেলাম। পরীক্ষাতে আমাদেরকে যেভাবে এগুলো আনসার করতে হয় সেটা হলো আমাদেরকে একটা কমপ্লেক্স সেন্টেন্স দিবে, পাশে লেখা থাকবে এটাকে সিম্পল করো, অথবা একটা সিম্পল থাকবে পাশে লেখা থাকবে এটাকে কমপ্লেক্স করো অথবা কম্পাউন্ড করো। তো আমরা এখন এটা নিয়ে কথা বলব। তবে এখানে অনেকগুলো রুল আছে, তার মধ্য থেকে যে রুলগুলো পরীক্ষাতে বেশি আসে আমরা ওরকম গুরুত্বপূর্ণ কয়েকটা নিয়ে আলোচনা করব। আসো, প্রথমে আমরা আসি ইফযুক্ত নেগেটিভ বাক্য। ইফযুক্ত নেগেটিভ বাক্য, ইফযুক্ত না বোধক যে বাক্যগুলো। আমি একটা বাক্য লিখতেছি, খেয়াল করো। If you do not work hard, if you do not work hard, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, এই ভিতর কমা, if you do not work hard you cannot succeed in life. Succeed in life. হ্যাঁ,
ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ। এই ইফটা কি? সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই সাবঅর্ডিনেটিং কনজাংশন দেখে আমরা চিনে নিব যে এটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজ আর এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। তাহলে যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এরকম একটা বাক্য দিবে, বাক্য দিয়ে পাশে লেখা থাকবে এটাকে সিম্পল করো অথবা কম্পাউন্ড করো। আচ্ছা, তাহলে হ্যাঁ, এটাকে সিম্পল কিভাবে করবো দেখো, আমি এখানে লিখে দিই উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি, উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি। হ্যাঁ, এই কৌশল অবলম্বন করে আমরা এটাকে সিম্পল করব। আচ্ছা, খেয়াল করো, প্রথমে কি লিখতে হবে? উইদাউট, তারপরে ভার্বের সাথে আইএনজি। ভার্ব কোত্থেকে নিবে? ভার্ব নিতে হবে সাবঅর্ডিনেট ক্লজ থেকে। তো সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে এখানে ভার্ব কোনটা? ওয়ার্ক। তাহলে উইদাউট ওয়ার্কিং হার্ড, উইদাউট ওয়ার্কিং হার্ড। এই বাক্যের ওয়ার্ক উইদাউট প্রথমে, তারপরে ভার্ব নিব, ভার্বের সাথে আইএনজি। এরপরে যে অংশটা রয়ে গেছে বাক্যে সেই অংশটা লিখব, ঠিক আছে? তারপরে প্রিন্সিপাল ক্লজ যেভাবে আছে সেভাবে বলবি। ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ। এই বাক্যটাকে যদি কম্পাউন্ড করতে হয় তাহলে দুটা ক্লজের মাঝখানে কি দিতে হবে? অর। দুটা ক্লজের মাঝখানে দিতে হবে অর। তাহলে আমি বলে দিই, এটা লিখবো না, ওয়ার্ক হার্ড, এটা লিখে দিই ওয়ার্ক হার্ড। Work hard or you cannot succeed in life. Succeed in life. Good. Work hard or you cannot succeed in life. লক্ষ্য করা, এই যখন আমরা কম্পাউন্ড করব এই অংশটাকে ইম্পারেটিভ করতে হবে, এই অংশটাকে ইম্পারেটিভ করতে হবে। অর্থাৎ এখানে সাবজেক্ট ইউ উজ্জু থাকবে, সাবজেক্ট ইউ উজ্জু থাকবে। তাহলে ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ, কঠোর পরিশ্রম করো নতুবা তুমি জীবনে উন্নতি লাভ করতে পারবে না। তাহলে আমাদের প্রথম রূপটা শেষ। এরপর যাব আমরা দ্বিতীয় রূপ। দ্বিতীয় রুলে ইফ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আচ্ছা, এটাকে আমরা সিম্পল করতে হলে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে সিম্পল করতে হবে। তাহলে আসো, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল সাকসিড ইন লাইফ, তুমি জীবনে উন্নতি লাভ করবে। তাহলে ইফ যুক্ত আমাদের এই বাক্যটা এখন হ্যাঁ বোধক, তাই না? হ্যাঁ বোধক। আচ্ছা, তাহলে আমাদের ওখানে কি বলা আছে? ইফ যুক্ত বাক্যটি যদি হ্যাঁ বোধক হয় তাহলে সিম্বলে কি বাই প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে আমরা উদাহরণটা এখানে না দিয়ে দিব বাই, বাই ওয়ার্কিং হার্ড,
you will succeed in life. By working hard you will succeed in life. আচ্ছা, এটাকে কম্পাউন্ড করতে হলে এখানে অ্যান্ড দুটা প্রিন্সিপাল ক্লজ তার মাঝখানে থাকবে অ্যান্ড, তাহলে ওয়ার্ক হার্ড অ্যান্ড you will succeed in life. You will succeed in life. বুঝা গেল? ক্লিয়ার? তাহলে আমরা এরপরে তৃতীয় রুলে যাব। আমাদের 3 নম্বর রুলটা হলো দো বা অলদো। দো বা দো বা অলদযুক্ত বাক্য। আচ্ছা, মনে রাখবে দো দো বা অলদো এরা কি? এরা সাবঅর্ডিনেটিং কনজাংশন। আচ্ছা, দো বা অলদো দেখলে আমরা ধরে নিব এটা কি কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, এখন একটা ব্যাপারে ক্লিয়ার হও, দো বা অলদযুক্ত বাক্যগুলো 3 রকমের হয়। কয় রকমের হয়? 3 রকমের হয়। তুমি একটু ভালো করে অবজার্ভ করবা 3 রকমের মধ্যে কোন রকমে পড়ছে। 3 রকমের মধ্যে কি কি হতে পারে দেখো। একটা হতে পারে টু বি ভার্ব যুক্ত, টু বি ভার্ব যুক্ত। আরেকটা হতে পারে হ্যাভ ভার্ব যুক্ত, কি হ্যাভ ভার্ব যুক্ত। আরেকটা হতে পারে কি ভার্বের সাথে মূল ভার্ব যুক্ত, মূল ভার্ব যুক্ত। হ্যাঁ, মূল ভার্ব। আচ্ছা যাক, হ্যাঁ, তাহলে দো বা অলদযুক্ত বাক্য কয় প্রকারের হতে পারে? 3 প্রকারের হতে পারে। একটা হতে পারে টু বি ভার্ব যুক্ত, একটা হতে পারে টু হ্যাভ ভার্ব যুক্ত, একটা হতে পারে মূল ভার্ব যুক্ত। আচ্ছা শোনো, যদি টু বি ভার্ব থাকে, দো বা অলদযুক্ত বাক্যের মধ্যে যদি টু বি ভার্ব থাকে, তাহলে আমরা যখন সিম্পল করব সে টু বি ভার্বটা হয়ে যাবে বিং, সে টু বি ভার্বটা হয়ে যাবে বিং। যদি হ্যাভ ভার্ব থাকে তাহলে সে হ্যাভ ভার্বটা হয়ে যাবে হ্যাভিং, সে হ্যাভ ভার্বটা হয়ে যাবে হ্যাভিং। যদি মূল ভার্ব থাকে তাহলে সেই মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, মূল ভার্বের সাথে আইএনজি। তাহলে দো অলদযুক্ত বাক্য কয় রকমের হবে? 3 রকম। কি কি থাকবে? একটাতে থাকবে টু বি ভার্ব, আরেকটাতে থাকবে হ্যাভ ভার্ব, আরেকটা থাকবে মূল ভার্ব। যদি টু বি ভার্ব থাকে সেটাকে আমরা কি করে দিব? সিম্পলে আমরা বিং করে দিব। আর যদি হ্যাভ ভার্ব থাকে সিম্পলে আমরা হ্যাভিং করে দিব। আর যদি মূল ভার্ব থাকে সিম্পলে আমরা আইএন যোগ করে দিব। আচ্ছা, তবে প্রথমে লিখতে হবে ইন স্পাইট অফ। কি লিখতে হবে? ইন স্পাইট অফ অথবা ডিসপাইট, অথবা ডিসপাইট। যদি ডিসপাইট লেখো তাহলে ডিসপাইটের সাথে অফ লেখা যাবে না, অফ লেখা যাবে না। ইন স্পাইট অফ অথবা ডিসপাইট। ক্লিয়ার? আচ্ছা, এরপরে সাবজেক্টের পজিটিভ ফর্ম, সাবজেক্টের পজিটিভ ফর্ম। পজিটিভ কোনগুলো? যেমন মাই, আওয়ার, দেয়ার, হিজ, হার, এগুলো হলো পজিটিভ ফর্ম, রাইট? আচ্ছা, তাহলে এরপর আসবে আমরা টু বি ভার্বে করে দিব কি বিং, টু বি ভার্বে করে দিব আর হ্যাভ ভার্বে কি করে দিব হ্যাভিং, হ্যাভিং। আর মূল ভার্বে কি করে দিব আইএনজি, মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে দিব। ওকে? আচ্ছা, এবার আমরা এক্সাম্পলে যাই। খেয়াল করো, টু বি ভার্ব দিয়ে একটা এক্সাম্পল লক্ষ্য করো। Though he is poor, he is
honest. Though he is poor, he is honest. খেয়াল করো এই দুটা কি সাবঅর্ডিনেটিং কনজাংশন। আচ্ছা, তাহলে দো যে ক্লজের আগে থাকে ওই ক্লজটাকে কি বলে? সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, তাহলে আমরা এখন এটাকে যখন সিম্পল করব, প্রথমেই কি লিখতে হবে? ইন স্পাইট অফ। ইন স্পাইট অফ। অফ, ইন স্পাইট অফ। আচ্ছা, তারপরে সাবজেক্টের পজিটিভ ফর্ম হিজ। এটাকে উজ্জ্ব রাখা যাবে, এটাকে উজ্জ্ব রাখা যাবে। ইন স্পাইট অফ হিজ, টু বিভাগটা কি হয়ে যাবে? বিং। এ বাক্যে কি আছে? টু বিভাগ। কি আছে? টু বিভাগ। টু বিভাগটা হয়ে যাবে বিং। In spite of his being poor, he is honest. In spite of his being poor, he is honest. আচ্ছা, তাহলে আমরা কি করলাম? প্রথমে কি লিখলাম? ইন স্পাইট অফ। তারপরে ওই আমাদের স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টের পজিটিভ ফর্ম। তারপরে কি লেখা আছে? টু বি ভার্বটা হয়ে যাবে বিং। এ বিং। টু বি ভার্বটা হয়ে যাবে বিং। তারপরে এই বাক্যের বাকি অংশ, বাকি কি আছে? পুয়ার। এ পুয়ার। এরপরে আমার পরবর্তী বাক্য যেভাবে আছে ঠিক ওইভাবে বলব। রাইট? আচ্ছা, যদি মূল ভার্ব থাকে, যেমন স্টাডিড হার্ড অথবা দো হি ওয়ার্কড হার্ড। দো হি ওয়ার্কড হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করেছিল। অথবা দো হি ট্রাইড হার্ড, যদিও সে কঠোর চেষ্টা করেছিল। দো হি ট্রাইড হার্ড, যদিও সে কঠোরভাবে চেষ্টা করেছিল। হি কুড নট সাকসিড ইন লাইফ, সে জীবনে সফলতা অর্জন করতে পারে নাই। আচ্ছা, তাহলে আমরা এটা কি করব? ইন স্পাইট অফ হিজ ট্রাইড, এটা ভার্ব। ট্রাইডটা কি হয়ে যাবে? ট্রাইং। আর যদি ওয়ার্ক বলি, ওয়ার্কটা হয়ে ওয়ার্কড বলি, তাহলে ওয়ার্কটা হয়ে যাবে ওয়ার্কিং। আর যদি স্টাডি বলি, তাহলে স্টাডিটা হয়ে যাবে স্টাডিং। কথা বোঝা গেল? কারণ যদি মূল ভার্ব থাকে, যদি মূল ভার্ব থাকে, তাহলে মূল ভার্বটা কি হবে? মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি এক্সাম্পল লেখার প্রয়োজন আছে? আচ্ছা, তাহলে আমরা আবার চতুর্থ রুলে যাই। আচ্ছা, এটাকে কম্পাউন্ড করবে কিভাবে? এটাকে কম্পাউন্ড করবে কিভাবে? এটাকে কম্পাউন্ড করতে হলে দুটা ক্লজের মাঝখানে আসবে বাট। দুইটা ক্লজের মাঝখানে আসবে বাট। আচ্ছা, বলে দিই, খেয়াল করো। হি ইজ পুয়ার। হি ইজ পুয়ার বাট হি ইজ honest. He is poor but he is honest. সোজা না? একটু খেয়াল করলে হয়ে যায়। আচ্ছা, এরপর 4 নাম্বার হলো। 4 নাম্বার হলো সিন্স অথবা as অথবা when। সিন্স as when যুক্ত কমপ্লেক্স বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, খেয়াল করো, সিন্স এস when যুক্ত বাক্যগুলোকে আমরা 3টা ভাগে ভাগ করব। 3টা ভাগে ভাগ করব। তো এটাকে আমরা ধরে নিতে পারি 4-1, তারপর আসবে 4-2, তারপর আসবে 4-3। আচ্ছা, 4-1 বলতে আমরা কিভাবে আলাদা করছি খেয়াল করো। দুটি ক্লজের সাবজেক্ট এক হবে, দুটি ক্লজের এক হবে, দুটি ক্লজের মূল ভার্ব থাকবে, দুটি ক্লজে মূল ভার্ব থাকবে এবং আগে পরে একটা ভাব ফুটে উঠবে, আগে পরে। ঠিক আছে? তাহলে কন্ডিশন 3টা। একটা কন্ডিশন কি?
দুটি ক্লজে মূল ভার্ব থাকবে, দুটি ক্লজে মূল ভার্ব থাকবে। আর 2 নম্বর কি বলছিলাম, সরি 1 নম্বর বলছিলাম দুটি ক্লজের সাবজেক্ট এক হবে, দুটি ক্লজের সাবজেক্ট এক হবে, দুটি ক্লজ এর সাবজেক্ট এক, সাবজেক্ট এক। আচ্ছা 2 নম্বর কি বলছি, দুটি ক্লজে মূল ভার্ব থাকবে, দুটি ক্লজে মূল ভার্ব থাকবে। আচ্ছা এবং 3 নম্বর কন্ডিশন কি, আগে পরে একটা ভাব ফুটে উঠবে, কি আগে পরে, আগে পরে, আগে পরে একটা ভাব ফুটে উঠবে। আচ্ছা তাহলে যদি আমার এই শর্তগুলো মিলে যায়, বাক্যটা পড়ে দেখবো, যদি শর্তগুলো মিলে যায় তখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল করে সিম্বল করব, প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, আচ্ছা লক্ষ্য করো, খেয়াল করো, since the old man killed the bird, since the old man killed the bird, যেহেতু বৃদ্ধ লোকটি পাখিটিকে হত্যা করলো, he brought bad luck to the crew. He brought bad luck to the crew. যেহেতু বৃদ্ধ লোকটি পাখিটিকে হত্যা করলো, সেই নাবিকদের জন্য দুর্ভাগ্য বয়ে আনলো, লক্ষ্য করো আমাদের শর্তগুলো মিলাও, দুটি ক্লজের সাবজেক্ট এক, এখানে সাবজেক্ট দি ওল্ড ম্যান, এখানে সাবজেক্ট হি, এক, দুটি ক্লজ সাবজেক্ট কি, দুটি ক্লজ সাবজেক্ট এক। আচ্ছা এখানে ভার্ব হলো কিল্ড, এখানে ভার্ব কি, আর এখানে ভার্ব হলো ব্রট, তাহলে দুটি ক্লজের মধ্যে মূল ভার্ব আছে। আচ্ছা এবার দেখো, আগে বৃদ্ধ লোকটি পাখিটিকে হত্যা করছে, পরে নাবিকদের জন্য দুর্ভাগ্য আসছে, তাহলে আগে একটা ঘটনা হয়েছে, পরে আরেকটা ঘটনা হয়েছে, একটা ঘটনা ধারাবাহিকতায় আরেকটা ঘটনা হয়েছে। যখন এরকম শর্তগুলো মিলে যাবে তখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল করে এটাকে সিম্পল করব, ঠিক আছে? তাহলে কীভাবে করবো, এই সাবঅর্ডিনেট ক্লজ থেকে আমাদের টার্গেট থাকবে সাবঅর্ডিনেট ক্লজটাকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া, সাবঅর্ডিনেট ক্লজটাকে শুরুতে আমরা বলছিলাম সিম্পল সেন্টেন্স মানে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব, একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব। তাহলে এই অংশ থেকে, এই সাবঅর্ডিনেট ক্লজ থেকে ভার্বটাকে ইনঅ্যাক্টিভ করে দিতে হবে। তো ইনঅ্যাক্টিভ করার এক এক কৌশলে ইনঅ্যাক্টিভ করতে হবে। আচ্ছা এখন আমরা কি করব, এখান থেকে ভার্ব নিব, killing the bird, পাখিটিকে হত্যা করিয়া, the old man brought bad luck to the crew। লক্ষ্য করো এই বাক্য থেকে আমরা কি নিছি, ভার্বের সাথে কি যোগ করছি, আইএনজি। পাস্ট ফর্মের সাথে কখনো আইএনজি যোগ হয় না, আমাকে এই ভার্বটার প্রেজেন্ট ফর্মে আসতে হবে, প্রেজেন্ট ফর্মে এসে আইএনজি যোগ করতে হবে। কিলিং দ্য বার্ড, পাখিটিকে হত্যা করিয়া। এরপরে হি ব্রট, হি মানে কে, দ্য ওল্ড ম্যান ব্রট ব্যাড লাক টু দ্য ক্রু। আচ্ছা তাহলে বুঝা গেল। আচ্ছা তাহলে এটাকে আমরা কম্বাইন করবো কিভাবে, এটাকে কম্বাইন করতে দুটি ক্লজের মাঝখানে
এন্ড যোগ করলে হয়ে যাবে, দুটি ক্লজের মাঝখানে এন্ড। তাহলে কি হবে? দি ওল্ড ম্যান কিল দ্য বার্ড এন্ড ব্রট ব্যাড লাক টু দ্য ট্রু। আচ্ছা, কম্পাউন্ড সেন্টেন্সে দুটি ক্লজের সাবজেক্ট যদি একই রকম হয় তাহলে দ্বিতীয় সাবজেক্টটা উজ্জ্ব থাকে। তুমি এটা দিলেও হবে, তবে উজ্জ্ব রাখাটা বেশি স্ট্যান্ডার্ড। ওকে, তারপরে এটা শেষ। এবার দেবো আমরা 4-2। 4-2 হলো, এটাও কিন্তু সিন্স অ্যাজ যুক্ত বাক্য। সিন্স অ্যাজ when যুক্ত বাক্য, when যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, এখানে শর্তগুলো কি খেয়াল করো। প্রথম শর্ত হলো দুটি ক্লজের সাবজেক্ট ভিন্ন হবে। আগেরবার ছিল কি দুটি ক্লজের সাবজেক্ট এক হবে, আর এখন দুটি ক্লজের সাবজেক্ট ভিন্ন হবে। দুটি ক্লজ এর সাবজেক্ট ভিন্ন হবে। কি হবে? 2 নম্বর কন্ডিশন, সিন্স অ্যাজ when যুক্ত অংশে থাকবে টু বি ভার্ব, টু বি ভার্ব অথবা টু হ্যাভ ভার্ব। কি থাকবে? টু বি ভার্ব অথবা টু হ্যাভ ভার্ব। এটাকেও আমরা যদি সিম্পলে নিই তাহলে প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে। কি করতে হবে? প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে। আচ্ছা, তাহলে আসো একটা বাক্য লিখি আমরা। When the meeting was over, we went back home. এটা হলো when the meeting was over, যখন মিটিং শেষ হলো, we went back home, আমরা বাড়ি ফিরলাম। যখন মিটিং শেষ হলো আমরা বাড়ি ফিরলাম। আচ্ছা, লক্ষ্য করো এখানে এটা কি সাবঅর্ডিনেটিং কনজাংশন, এই সাবঅর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে। আচ্ছা, আবার লক্ষ্য করো তোমার এই ক্লজের মধ্যে এটা কি ভার্ব? টু বি ভার্ব। তো আমার এখানে কি বলছে? কি থাকবে? টু বি ভার্ব থাকবে। আচ্ছা, এটাকে কি করতে হবে? প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে। আচ্ছা, তাহলে যেহেতু এখানে দুটি সাবজেক্ট ভিন্ন, কোনো সাবজেক্টকে বাদ দেওয়া যাবে না, শুধু আমরা এটাকে বিন করে দিলে হয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো? দা মিটিং being over, the meeting being over, we went back home. The meeting being over, we went back home. মিটিং শেষ হওয়ায় আমরা বাড়ি ফিরলাম। আচ্ছা, এটাও যখন আমরা কম্পাউন্ড করব এন্ড যুক্ত করে দিব, তাহলে কি দাঁড়াবে তখন? The meeting was over and we went back home. আচ্ছা, তাহলে এবার যাব আমরা তোমার 4-3 দিয়ে আমি শেষ করব। আচ্ছা, 4-3 বলা আছে, খেয়াল করো এটাও কি সিন্স অ্যাজ when যুক্ত বাক্য, ঠিক আছে। আচ্ছা, এখানে খেয়াল করো দুটি ক্লজের সাবজেক্ট এক হবে, দুটি ক্লজের এক হবে, দুটি ক্লজের সাবজেক্ট এক হবে, দুটি ক্লজ এর সাবজেক্ট এক হবে। আচ্ছা,
এরপর 2 নম্বর কন্ডিশন হলো সিন্স এর যুক্ত অংশে থাকবে টু বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব অথবা মূল ভার্ব। সিন্স এর যুক্ত অংশে থাকবে টু বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব অথবা মূল ভার্ব। আচ্ছা, তাহলে টু বি ভার্ব, হ্যাভ ভার্ব অথবা কি মূল ভার্ব, মেইন ভার্ব। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর কন্ডিশন কারণ বুঝাবে। কি বুঝাবে? কারণ বুঝাবে। বাক্যটার মধ্যে একটা কারণ ফুটে উঠবে। আচ্ছা, এইটাকে আমরা কিভাবে তোমার সিম্বলে নিব? আচ্ছা, প্রথমে লিখতে হবে বিকজ অফ। কি? বিকজ অফ, তারপরে সাবজেক্টের পজিটিভ ফর্ম, সাবজেক্টের পজিটিভ ফর্ম, তারপরে টু বি ভার্বটা হবে বিং, টু বি ভার্বটা হবে বিং, হ্যাভ ভার্বটা হবে হ্যাভিং, হ্যাভ ভার্বটা হবে, আর মূল ভার্ব থাকলে মূল ভার্বের সাথে আইএনজি, মূল ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, এবার আমরা একটা উদাহরণ দিই। একটা উদাহরণ খেয়াল করো। ঠিক আছে, খেয়াল করো। সিন্স উই প্লেড, since we played well, since we played well, we won the game. লক্ষ্য করো, এটা কি সাবঅর্ডিনেটিং কনজাংশন। আচ্ছা, এবার দেখো এখানে সাবজেক্ট কি উই, এখানে সাবজেক্ট কি উই, তাহলে আমাদের এখানে কি বলা আছে? দুটি ক্লজের সাবজেক্ট, সরি দুটি ক্লজের সাবজেক্ট এক হয়েছে না? আচ্ছা, আবার কি বলছে? থাকবে টু বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব অথবা মূল ভার্ব। তাহলে এটা কি মূল ভার্ব, এটা কি মূল ভার্ব। আচ্ছা, কি বলছে? কারণ ফুটে উঠবে। যেহেতু আমরা ভালো খেলেছিলাম, আমরা খেলায় জয় লাভ করেছিলাম, আমরা জয় লাভ করেছিলাম কারণ আমরা ভালো খেলেছিলাম। ইয়েস। আচ্ছা, আমরা এখন এটাকে সিম্বল করব। তো সিম্বল করতে হলে আমরা কি লিখছি? প্রথমে কি লিখতে হবে? বিকজ অফ। বিকজ অফ উই, সরি বিকজ অফ এর পরে কি সাবজেক্টের পজিটিভ এস। হ্যাঁ, তাহলে সাবজেক্ট কি এখানে উই, উই এর পজিটিভ ফর্ম কি হবে? আওয়ার, বিকজ অফ আওয়ার। তারপরে কি মূল ভার্ব থাকলে মূল ভার্বের সাথে আইএনজি, এই ভার্বের সাথে আই যোগ করো, প্লেইং, বিকজ অফ আওয়ার প্লেইং ওয়েল উই ওয়ান দ্য গেম, বিকজ অফ আওয়ার প্লেইং ওয়েল উই ওয়ান দ্য গেম। আচ্ছা, এরপর কম্পাউন্ড। কম্পাউন্ড কিভাবে হবে? কম্পাউন্ডেও এন্ড যুক্ত হবে, এন্ড দ্বারা দুটো ক্লজকে যুক্ত করতে হবে। তাহলে কি দাঁড়াবে? উই প্লেড ওয়েল এন্ড উই ওয়ান দ্য গেম। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাস এখানে শেষ। পরবর্তীতে আরেকটা ক্লাসে বাকি বিষয়গুলো নিয়ে, বাকি রুলসগুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।